মা বাবার দেয়া নাম চন্দন কুমার ধর। উগ্র ধর্মীয় সংগঠন ইসকনে যোগ দেওয়ার পর বনে যান চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের 16 নম্বর করাইনগর এলাকায় আওয়ামী লীগ নেতা মৃত মাস্টার আশুতোষ ধর ও সন্ধ্যা রানী ধরের ছেলে তিনি। বঙ্গভবনের দরবার হল, রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করছেন অতিথিরা। আসনে বসে আছেন রাজনৈতিক দলের নেতারা। কিছুক্ষণের মধ্যে প্রবেশ করলেন বিমর্ষ ও ভীতসন্ত্রস্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাত মেলালেন একে একে সবার সাথে। বিষণ্ণ রাষ্ট্রপতির হাত তখন কাঁপছে। এই দৃশ্য দৃষ্টি এড়ায়নি সামনের সারিতে বসা রাজনীতিকদের। 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ পত্রিকা মোট 4টা রিপোর্ট করেছে। 4 দিন ধরে তাদের পত্রিকা বাজারে আসতেছে। 4 দিনে 4টা লিড নিউজ করেছে তারা, যেখানে সারা বাংলাদেশের প্রত্যেকটা দিনই তারা আলোচনা এবং প্রত্যেকটা দিনই তারা দেশের মানুষের ঘুম ভাঙিয়ে দিচ্ছে। আজকে তারা একটা হেডলাইন দিয়েছে যে এই চিন্ময় প্রভু চন্দন কুমার ছিল এবং সেখান থেকে চিন্ময় হয়েছে এবং তিনি ছাত্রলীগে করেছেন। এবং রাষ্ট্রপতিকে নিয়ে দিয়েছেন আরও কিছু নতুন তথ্য। 5 আগস্টে রাষ্ট্রপতি বঙ্গভবনে কি করেছিল। দর্শক, আপনি অবাক হবেন, রাষ্ট্রপতি নাকি এই 5 আগস্টের ভিতরে যখন রাজনৈতিক নেতাদের মিটিং হচ্ছিল তখন তিনি ভয়ে কাঁপতেছিলেন। আমরা দুটো নিউজ দেখব আমার দেশের, এরপর গুরুত্বপূর্ণ কথা বলবো। মা বাবার দেয়া নাম চন্দন কুমার ধর। উগ্র ধর্মীয় সংগঠন ইসকনে যোগ দেওয়ার পর বনে যান চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের 16 নম্বর করাইনগর এলাকায় আওয়ামী লীগ নেতা মৃত মাস্টার আশুতোষ ধর ও সন্ধ্যা রানী ধরের ছেলে তিনি। বড় ভাই রঞ্জন কুমার ধর, মেজর ভাই অঞ্জন কুমার ধর ও বোন রুনা ধরের পরে তার জন্ম। 1985 সালে চট্টগ্রামের লাল দিঘি মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে এসে ভিড়ের কারণে স্ট্রোক করে মারা যান আশুতোষ ধর। ওই দিনে কক্সবাজারের ডুলাহাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে জন্মগ্রহণ করেন চিন্ময়। জন্মের সময় বাবার মৃত্যু হওয়ায় গ্রামের মানুষের কাছে অপয়া সন্তান হিসেবে পরিচিতি পায় চন্দন। 8ম শ্রেণীতে পড়া অবস্থায় 1998 সালে সাতকানিয়া থেকে চট্টগ্রামে পাড়ি জমান সপরিবারে। বন্দরনগরীতে এসে ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একদিন জানা গেল তিনি সন্ন্যাসী হয়ে গেছেন। পরের গন্তব্য বিতর্কিত ইসকন। গেরুয়া বেশে উগ্র তৎপরতায় অল্প সময়ের মধ্যে ইসকনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। খাতা কলমে সংগঠনটির 3 নম্বর নেতা হলেও কার্যত ইসকনের পুরো নিয়ন্ত্রণ চলে যায় তারই হাতে। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার নীল নকশা আঁটে দিল্লি, যার অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করছেন এই ইসকন নেতা। ইসকনের বাইরে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করে মাঠে নামাতে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে আরেকটি সংগঠন খুলে বসেন চিন্ময়। ইসকনের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে 17 নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তথাকথিত এই জোট আত্মপ্রকাশ করে। সরকারের একটি গোয়েন্দা সংস্থা বলছে, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন RSS এর পরিকল্পনায় ভারতপন্থী আরো কয়েকটি ছোটখাটো সংগঠনকে সঙ্গে নিয়ে এই নতুন জোটের আত্মপ্রকাশ ঘটানো হয়, যার সমন্বয় করছেন ভারতে পালিয়ে থাকা পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তাদের পরিকল্পনায় অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বানাতে সক্রিয় ছিলেন তথাকথিত ধর্মীয় গুরু চিন্ময় ওরফে চন্দন। সেই লক্ষ্যে সরকার পতনের পরপরই 3 মাসে অন্তত 15টি বড় সমাবেশ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে উস্কে দেন তিনি। এসব সমাবেশের বেশিরভাগ অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জামালখান থেকে লালদিঘি পর্যন্ত মুহিবুল হাসান চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায়। গেরুয়া বেশি এসব সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মানুষের ভিড়ে এসব কর্মসূচিতে বিভিন্ন ধরনের উস্কানি দেওয়ার পাশাপাশি নাটক সাজিয়ে তিলকে তাল বানিয়ে সেগুলো ভিডিও করে পাঠিয়ে দেওয়া হয় ভারতের হিন্দুত্ববাদী মিডিয়ায়। 2 সাংবাদিক, 1 ফ্রিল্যান্সার ফটো সাংবাদিক ও 2 অ্যাডভোকেটের নেতৃত্বে গঠিত একটি টিম এসব ভিডিও ধারণ ও পাঠানোর কাজে নিয়োজিত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক বিপ্লব পার্থ ও পুরবী দাস, অ্যাডভোকেট সুভাষিস শর্মা, লীলা রাজগৌর দাস ও ফ্যাসিবাদের পতনের পর মূলত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই তাদের মূল উদ্দেশ্য।
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন, জওহর লাল হাজারী ও নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার নুরুল আজিম রনি এই সাম্প্রদায়িক সহিংসতা বাঁধানোর মূল দায়িত্বে আছেন। এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগ করলে ইসকনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে পূরবী দাস বলেন, দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের কোনো বিষয় তিনি জানেন না। তার ব্যাপারে কোনো তথ্য পেলে ভালোভাবে তদন্ত করার অনুরোধ জানান তিনি। আর বিপ্লব পার্থ নিজেকে সাবেক ছাত্রদল নেতা ও বিএনপি-পন্থী পেশাজীবী পরিষদের সক্রিয় নেতা বলে দাবি করেন। ইসকন কিংবা চিন্ময় দাসের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন। তবে জনৈক সুমন চৌধুরী নামে এক ব্যক্তি ইসকনের ভিডিও ও ছবি বিভিন্ন জায়গায় পাঠায় বলে জানান তিনি। ১/১১ সেনা শাসকের সহযোগিতায় ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখলের পর থেকে মূলত ইসকনের কার্যক্রম বড় পরিসরে শুরু হয় বাংলাদেশে। কাজের সুবিধার্থে কয়েকটি পুরনো মন্দিরের দখল নেওয়া সহ শুধু এই এলাকাতে ১৪টি মন্দির প্রতিষ্ঠা করে ইসকন। এসব মন্দির ইসকনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। ধর্ম প্রচারের নামে চলে সংখ্যালঘুদের মগজ ধোলাইয়ের কাজ। বিশেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে কর্মরত হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তাদের টার্গেট করে চলে সদস্য সংগ্রহের কাজ। একটি গোয়েন্দা সংস্থা শুধু চট্টগ্রাম বন্দরে ইসকনের ৫০ সদস্যের তালিকা সংগ্রহ করেছেন। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান জানান, সরকারি অফিসগুলোয় কোনো বিশেষ সংগঠনের প্রভাব বাড়ানোর মানে হলো যে কোনো পরিস্থিতিতে সরকারকে চাপে ফেলে নিজেদের স্বার্থ আদায় করে নেওয়ার একটি প্রক্রিয়া। তিনি জানান, ইসকনের তৎপরতা চট্টগ্রাম ও রংপুর কেন্দ্রিক। বান্দরবানের সন্ত্রাসী সংগঠন KNF এর প্রধান নেতা নাথান বমো আশ্রয় প্রশ্রয় ও অস্ত্র পাচ্ছে ভারত থেকে। চট্টগ্রাম ও বান্দরবানের নিয়ন্ত্রণ পেলে মিজোরামের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে ভারতের। অন্যদিকে রংপুরের নিয়ন্ত্রণ এলে চিকেন নেকের সঙ্গে তাদের যোগাযোগটা সহজ হয়। মূলত এই টার্গেটেই মাঠে নেমেছে ইসকন। এই দুই জায়গায় বিপুল পরিমাণ জমিও কিনেছে সংগঠনটি, যা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভারতের এই পরিকল্পনা ভেস্তে গেছে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। আর তাই প্ল্যান বির অংশ হিসেবে টার্গেট করা হয়েছে চট্টগ্রামকে। কারণ চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র নওফিলের নির্বাচনী এলাকা ঘিরে অন্তত ৫৪,০০০ সনাতনী সম্প্রদায়ের মানুষের বাস, যাদের মধ্যে জামাল খান, বান্ডেল কলোনি, আন্দারকিল্লা, কোতোয়ালি এলাকায় রয়েছে ইসকনের শক্ত অবস্থান। সেজন্য সরকার পতনের পর তারা চট্টগ্রামকে বেছে নেয় অস্থিরতা তৈরির কি পয়েন্ট হিসেবে। গত দুর্গাপূজায় ইসলামী একটি সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের ডেকে নিয়ে মঞ্চে তুলে ইসলামী গান পরিবেশনের ঘটনাটিও ছিল ধুরন্ধর ইসকনের কুটচাল। চিন্ময় দাসের কথিত সনাতন জাগরণী জোটের কর্মসূচিতে জাতীয় পতাকা অবমাননার পর বিএসএফ এর হাতে বাংলাদেশি খুন হওয়ার ঘটনায় ভারতের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে সমালোচিত হন উগ্র এই ধর্মীয় নেতা চন্দন ধর ওরফে চিন্ময় দাস। সম্প্রতি বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস ও কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহত হওয়া নিয়ে তিনি বলেন, সীমান্তে ২ হিন্দু মারা গেছে, এই জন্য মায়া দরদ দেখাচ্ছে, ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই, তারা কেন সীমান্তে গেছে আগে উঠে খুঁজে দেখেন। ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে অন্তত ১০ শিশুকে ধর্ষণ ও বলাৎকারের অভিযোগ তোলা হয়েছে। নিপীড়নের শিকার শিশুরা সবাই হাটহাজারী পুন্ডরিক ধামের মন্দিরের বাসিন্দা। এই মন্দিরে অধ্যক্ষ হিসেবে আছেন চিন্ময় দাস। বিভিন্ন কৌশলে রাতে শিশুদের নিজেদের ঘরে নিয়ে বলাৎকার করতেন চিন্ময়। ২০২৩ সালের সেপ্টেম্বরে ৪ শিশু চিন্ময় দাসের বিরুদ্ধে নিপীড়নের লিখিত অভিযোগ করেন ইসকনের যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয়ে। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ওই বছরই ৬ অক্টোবর সিপিটি থেকে চিন্ময়কে ইসকনের নেতৃস্থানীয় পদে না রাখা, শিশু ও নারীদের সঙ্গে যোগাযোগে বিরত রাখা সহ ৫টি ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা জারি করা হয়, যা এখনো বহাল রয়েছে। ৬ নভেম্বর চট্টগ্রামের হাজারীগুলিতে এক মুসলমান দোকান কর্মচারী ইসকনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন। এরই জের ধরে ইসকনের সদস্যরা ওই দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। তারা চিন্ময়ের সঙ্গে মুঠোফোনে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। কিন্তু ইসকনের সমর্থকরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে। এক পর্যায়ে কাঁচের বোতল ও অ্যাসিড ছুঁড়ে মারা হয় পুলিশ ও সেনাবাহিনীর উপর। ইসকন সমর্থকদের ছোড়া অ্যাসিডে ঝলসে যান ৫ সেনা কর্মকর্তা ও ৯ পুলিশ সদস্য। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলী খুনে জড়িত ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ও ইসকন সমর্থক আইনজীবী ও ক্লার্ক
ওই আইনজীবীকে 10-15 জনের একটি সংঘবদ্ধ দল আক্রমণ চালিয়ে নৃশংসভাবে হত্যা করে। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করতে থাকেন ইসকন সমর্থকরা। এ সময় নজিরবিহীনভাবে পুলিশের হ্যান্ড মাইক ছিনিয়ে নিয়ে প্রিজন ভ্যানের ভেতর থেকে উস্কানিমূলক বক্তব্য দেন চিন্ময়। এরপর পরই ইসকন সমর্থকরা আদালত এলাকায় তাণ্ডব চালায়। পুলিশ বাধা দিলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ সময় আদালত পাহাড়ের নিচে রংবং কমিউনিটি সেন্টারের গলিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে ধাওয়া করে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ইসকন সন্ত্রাসীরা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত 12 জনকে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পুলিশকে জানিয়েছেন চিন্ময় দাসের মুক্তির দাবিতে তার অনুসারীরা চট্টগ্রাম আদালত ভবনে সংঘর্ষে জড়ানো ও বিচারককে মারধর করার পরিকল্পনা নিয়েছিল, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চরম ধৈর্যের পরিচয় দেয় আইনজীবীকে হত্যার মিশন নেওয়া হয়। আর এই পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক সহায়তা করেন হাজারীগুলির কাটাপাহাড় এলাকার অরবিন্দ ধর বসু নামে এক ইসকন নেতা। শিশু ধর্ষণ, জমি দখল, এমনকি সরাসরি আইনজীবী হত্যায় উস্কানি দেওয়ার মতো গুরুতর অভিযোগ থাকলেও একটি মামলাও চিন্ময় দাসের নামে নেই। কারণ শেখ হাসিনার 16 বছরের শাসনামলে প্রশাসনের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে ইসকন। দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে ইসকনের সদস্যরা নেই। তাদের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভারতের তথ্য পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তালিকা ধরে বিশেষ নজরে রেখেছেন তাদের। একটি সংস্থা থেকে ইসকন সদস্যদের একটি তালিকা পাওয়া যাচ্ছে। এই তালিকায় রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার কৃষ্ণপদ রায়, পিবিআই এর ডিআইজি মনোজ কুমার মজুমদার, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশিস পাল দেবু, চট্টগ্রাম বন্দরের সিবিএ নেতা আশিস কান্তি মুহুরী, বন্দরের যান্ত্রিক বিভাগের কর্মকর্তা সঞ্জয় কুমার দে, বিশ্বজিৎ দেব, সজীব শর্মা, হৃদয় কুমার দাস, রতন কুমার দাস, সৌরভ শাহ, অশোক কুমার দাস, বন্দরের কর্মকর্তা নয়নমণি, হিমেল বড়ুয়া, সুমন দাস, অপূর্ব কুমার চক্রবর্তী, কিশোর কান্তি দাস ও পর্ণব দাস। চিন্ময় দাসের আইনজীবীর নাম রবীন্দ্র ঘোষ। তার পরিবারের অন্য সদস্যরা ভারতে বসবাস করলেও তিনি বাংলাদেশেই থাকেন। তবে বর্তমানে চিকিৎসা ভিসায় ভারতে অবস্থান করছেন। সেখানে বসে চিন্ময়ের নির্দেশে পতিত শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। একটি গোয়েন্দা সংস্থা বলছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর সঙ্গে যোগাযোগ ছিল রবীন্দ্র ঘোষের। এমন তথ্যের ভিত্তিতে তার উপর নজরদারি শুরু করে বাংলাদেশের একাধিক গোয়েন্দা সংস্থা। বিষয়টি বুঝতে পেরে তিনি চিকিৎসার নামে ভারতে পালিয়ে যান। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ব্যারাকপুরে ছেলের ফ্ল্যাটে অবস্থান করছেন রবীন্দ্র ঘোষ। 16 ও 17 ডিসেম্বর দিনভর ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে সপরিবারে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উস্কানি দেন। 18 ডিসেম্বর সাবেক বিজেপি সংসদ সদস্য অর্জুন সিং ও সনাতন কথিত ধর্মগুরু মুসলিম বিদ্বেষী কার্তিক মহারাজ তার সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশকে অস্থিতিশীল করার ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে তথ্য রয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। তিনি মূলত চিকিৎসার জন্য ভারতে থাকলেও তার ভিসার মেয়াদ 2029 সাল পর্যন্ত। বাংলাদেশের হাইকমিশনার বা সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চিন্ময় কৃষ্ণ দাস ইসকন সদস্য হওয়ার পর তার মা সন্ধ্যারানী ধরকে অনেকটা জোর করে ইসকন সদস্য বানান চিন্ময়। বর্তমানে তিনি চিন্ময়ের সঙ্গে হাটহাজারী পুণ্ডরিকধামে থাকেন। তার বড় ভাই রঞ্জন ধর সাতকানিয়া কাঞ্চনা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন। মেজ ভাই অঞ্জন ধর চট্টগ্রামের ইপিজির এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বোন অরুণা ধর গৃহিণী। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার দিল্লিতে পলায়নের পর সংখ্যালঘু নির্যাতনের ভুয়া দাবি তুলে একের পর এক কর্মসূচির নামে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করে সমালোচিত হন চিন্ময়। তীব্র সমালোচনার মুখে গত 9 নভেম্বর ঢাকার স্বামীবাগের ইসকন আশ্রমে সংবাদ সম্মেলন করে সংগঠনটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস দাবি করেন 4 মাস আগে অর্থাৎ গত জুলাই মাসে নৈতিক স্খলনের অভিযোগে চিন্ময়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। কিন্তু সংখ্যালঘু নেতারা মনে করেন বাংলাদেশে ইসকনের হাজার কোটি টাকার বিনিয়োগের সুরক্ষা ও পাবলিক সেন্টিমেন্টের কারণে এমন নাটক মঞ্চস্থ করেছে ইসকন। কারণ যে তারিখে চিন্ময়কে বহিষ্কারের গল্প শোনানো হচ্ছে তারপর একাধিকবার ইসকন নিয়ন্ত্রিত মন্দিরে বসে কথিত সনাতনী জাগরণী জোটের কর্মসূচি পালন করেছেন চিন্ময়। চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে বন্দী থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকার করে জানান, চিন্ময়ের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গেও ইসকনের কোনো সম্পর্ক নেই। চারুচন্দ্র আরো বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রিয় দর্শক, আমাদের ভীত সন্তুষ্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাত মেলালেন একে একে সবার সাথে। বিষণ্ণ রাষ্ট্রপতির হাত তখন কাঁপছে। এই দৃশ্য দৃষ্টি এড়ায়নি সামনের সারিতে বসা রাজনীতিকদের। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর বঙ্গভবনের দরবার হলে মাগরিবের নামাজের পর রাজনৈতিক নেতা ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয় রাষ্ট্রপতির। সেদিন বঙ্গভবনে কি ঘটেছিল সে বিষয়ে জানতে চাইলে কথা বলেন দরবার হলে উপস্থিত থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরাসরি হাত মেলালেন, এসে মান্না ভাইকে জড়িয়ে ধরলেন আমার আগে, তারপরে আমাকে সাইফুল ভাই বলে জড়িয়ে ধরলেন। আমার সঙ্গে আগে আমার কখনো দেখা হয়নি। আচ্ছা, ওইদিনই প্রথম দেখা হয়নি। এক ধরনের কিছুটা মানে একটু অস্থিরতা ছিল, এক ধরনের কাপড়ের মতন অবস্থা। বঙ্গভবনে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা শেখ মোহাম্মদ মাসুদ। সেই সন্ধ্যার পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, রাষ্ট্রপতি যখন সামনে বসা জাতীয় নেতাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তখন তিনি ছিলেন খুবই বিমর্ষ। হাত মেলানোর সময় কাঁপছিলেন ভীতসন্ত্রস্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। তিনি বলেন, সেদিন রাষ্ট্রপতি ছিলেন বিমর্ষ ও হতাশ। He was not, of course, একটু মানে খুবই উইক, খুবই মর্মাহত, ভেরি ডিপ্রেসড। মানে obviously one doesn't expect a president to be. রাজনৈতিক নেতাদের সঙ্গে হাত মেলানোর পর রাষ্ট্রপতি তার আসনে বসেন। এরপর সূচনা বক্তব্য দেন সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। দেশে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আমরা জাতীয় নেতাদের নিয়ে ক্যান্টনমেন্টে বসেছিলাম। আমরা আলোচনা করেছি একটি অন্তর্বর্তী সরকার গঠন করার বিষয়ে। সেনাপ্রধানের বক্তব্যের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গঠন একটি গুরুত্বপূর্ণ ঘটনা, তবে দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি অগ্রাধিকারে রাখতে হবে। তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হলে মানুষের মধ্যে স্বস্তি ফিরবে। মির্জা ফখরুলের বক্তব্য সমর্থন করেন জামায়াতে ইসলামীর আমির সহ অন্য নেতারা। মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর জানান, এ সময় দ্বিধান্বিত রাষ্ট্রপতি বলেন, আমরা তো কয়েকদিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করব, তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তখন প্রেসিডেন্ট বললেন যে একটু মানে হি ওয়াজ হেজিটেন্ট, এন্ড উনি বলতেছিলেন যে আমরা তো আর কয়েকদিনের মধ্যেই আমরা একটা ইন্টিম গভর্নমেন্ট করব, লেট দ্য ইন্টিম গভর্নমেন্ট টেক দ্য ডিসিশন। তখন আই মাস্ট সে হ্যাপিলি the army chief intervention, no sir, you are the president, you are the main man who can pardon, আপনি এটা কালকেই করবেন। আলোচনার এক পর্যায়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্রপতির কাছে জানতে চান, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তিনি পেয়েছেন কিনা। বিষয়টি দরবার হলে যারা উপস্থিত আছেন তাদের এবং জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার। মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ও শেখ মোহাম্মদ মাসউদ আমার দেশকে বলেন, সাইফুল হকের ওই প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি স্পষ্টভাবে জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগপত্র পেয়েছেন। প্রেসিডেন্ট নিজেই বলেছেন কিন্তু that she has resigned and she has gone. যে প্রশ্ন করবো যে হ্যাঁ পার্মানেন্ট উইল বি রিজলভড ইন আ ডে অর টু, আমাদের কিছু অফিসিয়াল ফর্মালিটি ওটা করার পরে শুনি। তারপরে তো দেখলাম যে 2 দিন পরে মানে পার্লামেন্ট রিজলভ করলো। সাইফুল হক আমার দেশকে বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি রাষ্ট্রপতির কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক দেশের পরিস্থিতি অতিরঞ্জিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, আপনারা দেশের যে অবস্থার কথা তুলে ধরেছেন তার চেয়েও পরিস্থিতি ভয়াবহ। 7টি থানা সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সব পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, এমন দাবি করেন তিনি। উনি আমাকে রেফার করে বললেন, সাইফুল ভাই যেটা বললেন পরিস্থিতিটা কিন্তু আরো গ্রেভ, আরো খারাপ। উনি বললেন, আমার কাছে এখন রিপোর্ট হচ্ছে 7টা থানা আক্রান্ত হয়েছে এবং 7টা থানায় সমস্ত পুলিশকে মেরে ফেলা হয়েছে। উনি একদম এই তথ্য উনি তখন বললেন এবং এটা আশঙ্কা করছে এটা আরো কন্টিনিউ করবে।
এ পর্যায়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন মার্শাল ল জারি করা দরকার। কাদেরের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। প্রতিবাদের মুখে অবস্থান পরিবর্তন করেন কাদের। আমার দেশের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মার্শাল ল জারির কথা বলেননি, ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার উপর গুরুত্ব দিয়েছিলেন। না না না, সেনা শাসনের কথা কেউই বলেনি, ডিসিপ্লিনের কথা বলা হয়েছিল যে এখন যখন সবকিছু মোটামুটি একটা জায়গায় আসবে, একটা গভর্নমেন্ট যখন টেক ওভার করবে, তারপরে এই যে ইনডিসিপ্লিন এটাকে শাসন করতে হবে, এটাকে ডিসিপ্লিনে আনতে হবে। এটা একটা সেনা না, মানে জেনারেল ভাবে একটা সবাই দায়িত্ব হবে টু রেস্টোর দ্য ডিসিপ্লিন। আমি কোনো সেনা শাসনের কথা বলি না, আমি বলছি যেই করবেন, মানে ইট শুড বি ল অ্যান্ড অর্ডার শুড বি রেস্টোরড। তবে তার মার্শাল ল জারির প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল হক ও শেখ মোহাম্মদ মাসুদ। জিএম কাদের বলেছিল যে মার্শাল ল জারি করার কথা, যেটা আমরা তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্নই নেই। এক পর্যায়ে ফজলে ইলাহি আকবর আয়নাঘরে বন্দীদের সেদিনই মুক্তি দেওয়ার দাবি জানান। এ সময় রাষ্ট্রপতি বলেন, আয়নাঘর বলে আসলে কিছু আছে নাকি? জবাবে ফজলে ইলাহি বলেন, মহামান্য রাষ্ট্রপতি, আয়নাঘর আছে কি নেই আপনিও জানেন না, আমিও জানি না। এখানে ডিজিএফআই এর ডিজি উপস্থিত আছেন, তিনি বলতে পারবেন আয়নাঘর আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তাদের মুক্তি দেওয়া উচিত। তার বক্তব্যের পর সেনাপ্রধান বলেন, বিষয়টি দেখবেন। এর ফলে পরের দিন গুম হওয়া ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট তখন বললেন, আয়নাঘর বলতে কিছু আছে নাকি আসলে? আমি বললাম যে মহামান্য রাষ্ট্রপতি, আয়নাঘর আপনিও জানেন না, আমিও জানি না, whether it is virtual or real we don't know। এইখানে ডিজিএফআই প্রেজেন্ট আছে। I think it's only ডিজিএফআই who can clear. He should give a statement whether it exists or it doesn't exist, virtual or real, or if it is so, যদি থেকে থাকে he must release people immediately. এটা বলার পরে again army chief intervene, sir I will take care of it. সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে আলোচনা উঠলে রাষ্ট্রপতি জানান, সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে কিছু প্রক্রিয়াগত জটিলতা আছে, ফলে কিছুটা সময় লাগবে। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা ফয়জুল করিম নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। সরকার গঠন নিয়ে নানা প্রস্তাবের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্রদের আন্দোলনের কারণে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন, তাদের সঙ্গে আলোচনা করে সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তিনি এ সময় আন্দোলনে শহীদ ও আহত ছাত্রদের জন্য সবার কাছে দোয়া করার আহ্বান জানান। সিদ্ধান্ত হয় 1 মিনিট নীরবতা পালন শেষে দোয়া করা হবে। সবাই উঠে দাঁড়ান, দোয়া করেন মাওলানা ফয়জুল করিম। 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতির সভাপতিত্বে এই বৈঠকটি হয় বলে বঙ্গভবন থেকে সেদিন গণমাধ্যমকে জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। এতে 4টি সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় কোটা বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সহনশীল আচরণের আহ্বান জানানো হয়। সেনাবাহিনীকে লুটতারাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারে সভায় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। এসব সিদ্ধান্তের আলোকে বঙ্গভবন থেকে ইসলামের বয়ান নিয়ে 1947 সালে ভারত যাত্রা শুরু করলেও দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র হেজিমনি বিস্তারের এক অসুস্থ আকাঙ্ক্ষার ফলে এই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ধর্মান্ধতার উন্মাদনায় কলুষিত হতে তেমন একটা সময় লাগেনি। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে মুসলমান এবং শিখ জনগোষ্ঠীর উপনিবেশ উত্তর ইন্ডিয়ায় সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়েছেন। ইন্দিরা গান্ধী শাসনামলে 1984 সালের 10 জুন ভারতীয় সেনাবাহিনী শিখ চরমপন্থীদের দমন করতে গিয়ে তাদের পবিত্রতম উপাসনালয়ে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে অভিযান চালালে মন্দিরে অবস্থানরত হাজারের উপর শিখ ধর্মাবলম্বী নিহত হওয়ার পাশাপাশি মন্দিরেরও যথেষ্ট ক্ষতি হয়। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হলে ভারত জুড়ে ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা হয়। সেই দাঙ্গায় শুধু দিল্লিতেই প্রায় 3000 শিখ নারী, পুরুষ, শিশুকে দাঙ্গাবাজ হিন্দুরা নির্মমভাবে হত্যা করে। আজ পর্যন্ত শিখদের সেই ক্ষত শুকায়নি।
ভারতের কুখ্যাত গোয়েন্দা সংগঠন র এখনো যুক্তরাষ্ট্র, কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্রোহী শিখ নেতাদের ভাড়াটে খুনি দিয়ে হত্যা করে যাচ্ছে। 1992 সালের 6 ডিসেম্বর দিল্লির কংগ্রেস সরকারের মৌন সম্মতিতে বিজেপির নেতৃত্বে ঘোষণা দিয়ে চরমপন্থী হিন্দুরা সারা ভারত থেকে অযোধ্যা শহরে একত্র হয়। সেখানে প্রকাশ্য দিবালোকে অজস্র দেশি বিদেশি সংবাদকর্মীর সামনে হাতুড়ি, ত্রিশূল, শাবল ইত্যাদি ব্যবহার করে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে তারা। 1528 সালে নির্মিত মসজিদটি একটি ঐতিহাসিক স্থাপনা হওয়ার কারণে পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্রের দায়িত্ব ছিল সেটি রক্ষা করা। মানবতার নিরিখে ভারতকে অবশ্য সভ্য রাষ্ট্রের কাতারে ফেলা যায় না। মসজিদ ধ্বংস করেই উগ্র হিন্দুরা সেদিন শান্ত হননি। তারা সে বছর ডিসেম্বর থেকে পরবর্তী জানুয়ারির মধ্যে হাজারের বেশি সংখ্যালঘু মুসলমানদের দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গায় হত্যা করে। 1947 সালের পর থেকে আজ পর্যন্ত ভারতে কত হাজার মুসলমান নারী, পুরুষ, শিশু সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয়েছে তার প্রকৃত হিসাব পাওয়া কঠিন। অভিযোগ আছে 2002 সালে ভয়াবহ গুজরাট দাঙ্গায় মুসলমানদের পুড়িয়ে হত্যা করার ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর মদত ছিল। নরেন্দ্র মোদী যে দলের প্রধান, সেই বিজেপির আদর্শিক সংগঠন RSS এর গুরু গোলওয়াকার 1947 সালের 8 ডিসেম্বর দিল্লিতে ঘোষণা করেছিলেন যে দুনিয়াতে এমন কোনো শক্তি নেই যা কিনা মুসলমানদের ভারতে রাখতে পারে। তাদের ভারত ছাড়তেই হবে। কোনো মুসলমান হিন্দুস্তানে আর বাকি থাকবে না। হিটলারের নাৎসিবাদের চেলা গোলওয়াকার তার বইতে লিখেছেন যে মুসলমানদের সম্পূর্ণভাবে অস্তিত্ব ছেড়ে হিন্দু হয়ে যেতে হবে। ভারতে তাদের কোনো নাগরিক অধিকার দেওয়া হবে না। এর চেয়ে বিস্ময়কর আর কি হতে পারে? চরম সাম্প্রদায়িক নাৎসিবাদী গোলওয়াকারের শিষ্য, ভারতীয় মুসলমানের রক্তে রঞ্জিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তার জ্ঞান দিচ্ছেন। গোলওয়াকারের শিষ্যরা এখন ভারতে তার মুসলমান নিধনের আদর্শ বাস্তবায়ন করছে। মুসলমানরা ভারতে এতটাই নির্যাতিত ও বর্ণবাদের শিকার এবং অনিরাপদ যে তাদের সে দেশে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে নানা অংশে থাকার জন্য ঘর কিংবা ব্যবসা করার জন্য দোকান পর্যন্ত কিনতে দেওয়া হচ্ছে না। আমাদের বোঝা দরকার, একজন শাহরুখ কিংবা আমির ভারতের মুসলমানদের প্রতিনিধিত্ব করেন না। ক্রমেই হিটলারের আমলে জার্মানিতে ইহুদি সম্প্রদায়ের মতো ভারতে মুসলমানদের বস্তিবাসী করা হচ্ছে। মুসলমানদের ধর্ম পালনে বাধা সৃষ্টির লক্ষ্যে এক বাবরি মসজিদ ধ্বংস করেই ভারতের উগ্র হিন্দুরা থেমে নেই। তারা দেশটির বিভিন্ন অংশে বহু প্রাচীন মসজিদ এরই মধ্যে ভেঙে ফেলেছে এবং সর্বশেষ আজমির শরীফে অবস্থিত প্রখ্যাত সুফি হযরত মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ধ্বংস করার পায়তারা করছে। চরমপন্থীদের টার্গেট রয়েছে কয়েকশো মসজিদ। ভারতে চরমপন্থী হিন্দুরা এতদিনে মধ্যযুগের সপ্তম আশ্চর্য তাজমহলও ধ্বংস করে দিত, যদি না সেখান থেকে পর্যটনের মাধ্যমে বিপুল পরিমাণ ডলার, পাউন্ড, ইউরো আয় হতো। কেবল মসজিদ ধ্বংস করেই নয়, মুসলমানদের নামাজ পড়তেও বাধা দেওয়া হচ্ছে। দিল্লিতে নামাজরত মুসলমানদের হিন্দু পুলিশের লাথি মারার দৃশ্য সারা বিশ্ব দেখেছে। ভারতীয় মুসলমানদের দুর্দশা থেকে দৃষ্টি ফিরিয়ে আমাদের আধিপত্যবাদী প্রতিবেশী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবার পর্যালোচনা করা হচ্ছে। ভারতের চরম উগ্রবাদী অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন দেশটির বিদেশ নীতিতেও পড়েছে। নেহরু প্যাটেলের জমানা থেকেই ভারত দক্ষিণ এশিয়ার একচ্ছত্র হেজিমনি প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে। একমাত্র ভুটান এবং হাসিনার 15 বছরের শাসনামলে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে ভারত তার হেজিমনিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি। 1947 সাল থেকেই পাকিস্তান ভারতীয় হেজিমনিকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে। এমনকি 1971 সালের যুদ্ধে পর্যুদস্ত হওয়ার পরও ভারত প্রশ্নে পাকিস্তানের অনমনীয় নীতির কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ আণবিক বোমা এবং মিসাইল প্রযুক্তি হস্তগত হওয়ার ফলে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। শ্রীলঙ্কায় প্রায় 2.5 দশক ভয়াবহ গৃহযুদ্ধ লাগিয়ে রেখেও দিল্লি ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জকে দখলে নিতে পারেনি, বরং রাজীব গান্ধীকে তামিল বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় জীবন দিয়ে তার মা ইন্দিরা গান্ধীর হঠকারী ও ভ্রান্ত শ্রীলঙ্কা নীতির মূল্য চোকাতে হয়েছে। সংখ্যাগুরু বৌদ্ধরা তো বটেই, এমনকি শ্রীলঙ্কার তামিলরাও ভারতকে এখন ঘৃণা করে। শ্রীলঙ্কার কাছে অপর ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপ থেকেও নরেন্দ্র মোদীকে লজ্জাজনকভাবে পিছু হটতে হয়েছে। প্রেসিডেন্ট মৈত্রী একটি মাত্র ইস্যু ইন্ডিয়া আউট ব্যবহার করে সাম্প্রতিক নির্বাচনে জিতেছেন। তার সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রবল প্রতাপশালী ভারতীয় সামরিক বাহিনীকে মালদ্বীপ থেকে সরতে হয়েছিল। মাত্র 5 লাখ জনসংখ্যার দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশটির জনগণের সাহস ও দেশপ্রেম বাংলাদেশ সহ এই অঞ্চলের প্রতিটি দেশকে অনুপ্রাণিত করেছে। এবার আমরা দৃষ্টি ফেরাতে পারি হিমালয়ের দিকে। ভুটানের বিপদের কথা আগেই উল্লেখ করা হয়েছে।
দুর্ভাগ্যজনকভাবে সেই 1947 সাল থেকে রাষ্ট্রটি ভারতীয় হেজিমনির অধীনে হয়ে রয়েছে। ব্রিটিশরা 1910 সালে ভুটানের রাজার সঙ্গে যে অধীনতামূলক পুনাখা চুক্তি করেছিল, উপনিবেশ সমাপ্ত হলেও ভারত হিমালয়ের ক্ষুদ্র রাষ্ট্রটিকে সেই অধীনতা থেকে আর মুক্ত হতে দেয়নি। আজ পর্যন্ত পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ে দিল্লিকে এড়িয়ে ভুটান স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যার ফলে জাতিসংঘের 5 স্থায়ী সদস্যের কারো সঙ্গেই ভুটানের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সম্পর্ক নেই। চীনকে ভুটান থেকে দূরে রাখার জন্যই ভারত এই বন্দোবস্ত করে রেখেছে। একই পদ্ধতিতে ভারতের নেপালকে কব্জা করার চেষ্টা নেপালের দেশপ্রেমিক জনগণ বারবার প্রতিহত করেছে। কংগ্রেস এবং বিজেপি উভয় সরকারের আমলেই দিল্লি অবরোধ আরোপের মাধ্যমে এই স্থলবেষ্টিত রাষ্ট্রটিকে শায়েস্তা করতে চাইলেও নেপাল নতি স্বীকার করেনি। সর্বশেষ 2015 সালের এপ্রিলে নেপালে ভয়াবহ 7.8 মাত্রার ভূমিকম্পে প্রায় 10,000 জন নিহত হন এবং অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর ভারত অত্যন্ত অমানবিকভাবে নেপালের উপর সম্পূর্ণ বেআইনিভাবে অবরোধ আরোপ করে। সেই অবরোধ 6 মাস ধরে অব্যাহত থাকলে নেপালের প্রাকৃতিক দুর্দশাগ্রস্ত মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করতে বাধ্য হয়। হিন্দু সংখ্যাগুরু রাষ্ট্র নেপালের জনগণের উপর এমন অত্যাচার করতে হিন্দুত্ববাদী ভারত সরকার বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হয়নি। নেপালের হিন্দুদের প্রতি কোনো মমতা জাগ্রত হয়নি। আর আজ সেই ভারত সরকার বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টা করছে। ভারতের এত চাপ সত্ত্বেও অদ্যাবধি নেপাল তার সার্বভৌমত্ব রক্ষা করতে সমর্থ হয়েছে। আজকের লেখার সর্বশেষ আলোচনা আফগানিস্তান ভারত সম্পর্ক নিয়ে। সেই 1947 সালে দেশ ভাগের পর থেকেই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত বিরোধ রয়েছে। ভারত সেই বিরোধকে কাজে লাগিয়ে 7 দশক ধরে আফগানিস্তানের সঙ্গে মিলে পাকিস্তানকে ঘিরে ফেলার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছে। 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বাহিনী আফগানিস্তান দখল করলে ভারতের সামনে এক মোক্ষম সুযোগ আসে। 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই 2 দশক ব্যাপী মার্কিন দখলদারিত্বের সময়কালে ভারত বাংলাদেশের মতোই আফগানিস্তানের প্রায় সব প্রদেশে গোয়েন্দা স্থাপনা গড়ে তোলে। 2021 সালের 30 আগস্ট তারিখে মার্কিন বাহিনী কাবুল ত্যাগ করলে সব ভারতীয় কূটনীতিক ও রয়ের লোকজনকে তাদের গোয়েন্দা অ্যাসেট ফেলে রাতারাতি ভারতে পালিয়ে আসতে হয়। এর আগেও 1996 সালে তালেবানরা প্রথমবার কাবুল দখল করলে একইভাবে ভারতীয়দের পালিয়ে আসতে হয়েছিল। 2022 সাল থেকে দিল্লি কাবুলের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত ছাড়াও সার্কের বাকি রাষ্ট্রগুলোর সংখ্যা 7। এই 7 দেশের মধ্যে ভুটান ভারতের নিয়ন্ত্রণাধীন। পাকিস্তান এবং ভারত জন্ম থেকেই বৈরী। দখলদার সেনামুক্ত আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এখন অনির্ধারিত। তবে তালেবানদের বিরুদ্ধে ভারতের বিজেপিপন্থী মিডিয়া সর্বদাই উচ্চকণ্ঠ। তালেবানরাও ভারতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে রেখেছে। শ্রীলঙ্কা এবং নেপালের জনগণ ভারতীয় আগ্রাসনের শিকার। মালদ্বীপের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ভারতপন্থী প্রার্থী পরাজিত হয়েছেন। সুতরাং সে দেশের জনগণের ভারতের প্রতি মনোভাব আমরা বুঝতে পারি। বাংলাদেশে ভারতের পুতুল ফ্যাসিস্ট হাসিনাকে জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালাতে হয়েছে। ভারত এবং হাসিনা মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিশ্বের নানা অঞ্চলে প্রভাবশালী ও তুলনামূলকভাবে বৃহৎ রাষ্ট্র রয়েছে। উদাহরণস্বরূপ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া, ইউরোপে জার্মানি এবং ফ্রান্স এবং দক্ষিণ আমেরিকায় ব্রাজিলের কথা উল্লেখ করা যেতে পারে। তবে এসব অঞ্চলে কোথাও ভারতের মতো এমন তীব্র হেজেমনিক পররাষ্ট্রনীতি পোষণ করা দাম্ভিক আলোচনা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন চিন্ময় কুমার মূলত আসলে কে। এই নিউজগুলো বা এই কথাগুলো বাস্তব, কিন্তু অনেক সংবাদ মাধ্যম হয়তো বা জানতো, কিন্তু এখন পর্যন্ত বা আজও পর্যন্ত কেউ প্রকাশ করেনি, কে এই নিউজগুলো করেনি। কিন্তু আমার দেশ সাহসিকতার পরিচয় দিয়ে, সাহসিকতা কেন, চিন্ময় একজন সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হয়েছে, তার বিরুদ্ধে নিউজ করতে সাহস কেন লাগবে? শুধু দরকার সততা, দালালি না। কারণ বাংলাদেশের অধিকাংশ মিডিয়া হচ্ছে দালাল। আমার দেশ দালালি করে না, আমার দেশ সত্যকে প্রচার করতে চায়, কারণ আমার দেশ স্বাধীনতার কথা বলে। রাষ্ট্রপতিকে নিয়ে অকাশ পার্টির যে নেতা তথ্য দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি, কারণ ওই সময় সেও হয়তো বা বিব্রত ছিল যে আমি কি আসলে ওইখানে থাকতে পারবো কিনা, নাকি আমাকেও গণদোলায় দেওয়া হবে। কারণ হাসিনার প্রতি যেমনিভাবে ক্ষোভ ছিল, রাষ্ট্রপতির উপরেও ক্ষোভ ছিল। রাষ্ট্রপতিও এদেশের জনগণের উপর জুলুম নির্যাতন করেছে, কারণ তার সিদ্ধান্তেই সব কিছু হয়েছে। দর্শক আলোচনা শুনেছেন, দেখেছেন যে কী অবস্থা হয়েছিল বঙ্গভবনে, এবং চিন্ময় কুমার আসলকে এবং আমার দেশের সাহসিকতা এবং আমার দেশের যে নতুন এক ইতিহাস সৃষ্টি করবে, আমি মনে করি এই 4 দিনের রিপোর্টে সেগুলো তারা আরও মানুষের কাছে বিশ্বাস অর্জন করেছে। তো বেশি আলোচনাগুলো শুনেছেন, শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন।